Swayam Prabha. Digital India. Educated India. নমস্কার, আমি ডক্টর শুভ্রদীপ্ত সরকার, সহযোগী অধ্যাপক, ফ্যাকাল্টি অফ ল, জামিয়া মিলিয়া ইসলামিয়া, নিউ দিল্লির। আমি এখানে টট আইনের ওপর স্বয়ংপ্রভার আন্ডারে একটা লেকচার সিরিজ করতে এসেছি এবং এই লেকচার সিরিজটা আমার 10টা ইউনিটে বিভক্ত আছে এবং টট আইনের সমস্ত গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমি লেকচার সিরিজের মধ্যে অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছি। তো আমরা ফার্স্ট যে ইউনিটটা আছে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আমাদের ইউনিট 1 যেটা আছে সেটা হলো টটের প্রকৃতি এবং বৈশিষ্ট্য, নেচার অ্যান্ড এসেনশিয়ালস অফ টট। তো টট আইনের উদ্ভব নিয়ে আমরা প্রথমে আলোচনা করব যে এই টট আইনটা আসলো কি করে। তো টট শব্দটা এসছে ল্যাটিন শব্দ টটাম থেকে, যেটার ইংরেজি অর্থ হলো যে বাঁকা। এটার আরেকটা শব্দ, ইংরেজি প্রতিশব্দ আছে যেটাকে আমরা রং বলি। তো টট আইনের গোড়াপত্তন রোমান আইনের মাধ্যমে হয়, কিন্তু পরে বিকাশ ঘটে ইংরেজ আইনবিদদের হাত ধরে। তো মূল একটা নীতি আছে যেটাকে বলে কথায় ও কাজে কারো ক্ষতি না করা, মানে হচ্ছে অল্ট্রাম নন লেডেরে। এইটার উপরেই টট আইনটা দাঁড়িয়ে আছে, কারণ কমন আইনের প্রভাবে টট আইনের একটা দ্রুত বিস্তার হয়। তো আমরা এই টট আইনে যাওয়ার আগে আমরা দেখব যে আমাদের এই পৃথিবীতে দু রকমের আইন ব্যবস্থা আছে। একটাকে আমরা বলি সিভিল আইন ব্যবস্থা, আরেকটাকে আমরা বলি কমন আইন ব্যবস্থা। প্রধানত যে টট আইন যেটা আমরা আলোচনা করব সেটার কমন আইন ব্যবস্থার অন্তর্ভুক্ত আছে। তো এটাকে আমরা সিভিল ল সিস্টেম এন্ড কমন ল সিস্টেম বলে থাকি। এবার আমরা দেখি যে এই দুটোর মধ্যে মেন কি এর মধ্যে পার্থক্য রয়েছে। যেমন সিভিল আইন ব্যবস্থা যখন আমরা বলি তখন আমরা মূলত লিখিত বিধি, কোড এবং সংবিধান নির্ভর আইন ব্যবস্থার কথা বলে থাকি। অন্যদিকে যেটা কমন আইন ব্যবস্থা হয় সেটা আদালতের রায় এবং বিচারকদের স্বাধীনতায় এই আইন ব্যবস্থার কথা বলা হয়ে থাকে। তো সিভিল আইন ব্যবস্থায় এটার উৎপত্তি রোমান আইনে হয়েছিল, আর সেই জায়গায় যখন আমরা কমন আইন ব্যবস্থার কথা বলি এর উৎপত্তি ইংল্যান্ডে হয়েছিল। আর আরো বেশ কিছু দেশ আছে যারা এই দুটোই আইন ব্যবস্থা অনুসরণ করে থাকে। যখন আমরা সিভিল ল সিস্টেমের কথা বলি তখন ফ্রান্স, জার্মানি, জাপান, রাশিয়া, ব্রাজিল এরকম বহু দেশ সিভিল আইন ব্যবস্থা এরা অনুসরণ করে থাকে। অন্যদিকে দেখা যায় যে ব্রিটিশ উপনিবেশ যে সমস্ত দেশে ছিল, যেমন ভারত, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, এই সমস্ত দেশে এরা কমন আইন ব্যবস্থা এগুলো অনুসরণ করে থাকে। আর সিভিল আইন ব্যবস্থায় কি হয়, সিভিল আইন ব্যবস্থায় যে আইনসভা, মানে যেটাকে আমরা পার্লামেন্ট বা লেজিসলেচার বলে থাকি, তার মুখ্য ভূমিকা থাকে। অন্যদিকে কি হয় যে কমন আইন ব্যবস্থায় এটার মুখ্য ভূমিকা হয়ে থাকে আদালতের রায়, যেটাকে আমরা ইংরেজিতে প্রেসিডেন্টসও বলি, এবং কিছু বিধি। এই এই সিভিল আইন ব্যবস্থায় বিচারকরা আইনটা প্রয়োগ করে, তারা আইন তৈরি করে না। এইটা একটা আমাদের মনে রাখতে হবে যে তাদের কাছে শুধুমাত্র যে আইন লেখা আছে সেই আইনটা তারা প্রয়োগ করে থাকে। অন্যদিকে যখন আমরা কমন আইন ব্যবস্থায় আসি তখন বিচারকরা শুধুমাত্র আইন ব্যাখ্যা করে না, তারা গঠনও করে। যেটা আমাদের দেশেও দেখা যায় যে উচ্চ আদালত বিষয় আছে যেটার মধ্যে নতুন নতুন আইন গঠনও করে থাকে। যেখানেই দেখা যায় যে আইনের কোনো একটা ফাঁক রয়ে গেছে, কোনো একটা জায়গায় আইন ঠিক মতো করে তার উত্তর দিতে পারছে না, তখন এই উচ্চ আদালত নতুন আইন গঠন করে। সিভিল আইন ব্যবস্থায় একটা জিনিস মনে রাখতে হবে যে এর যে প্রেসিডেন্টগুলো বা যে বিচারিক নজির যেগুলোকে আমরা বলি সেটা বাধ্যতামূলক নয়। মানে উচ্চ আদালত যে সমস্ত রায় দেয় তাকে বাধ্যতামূলকভাবে
এই সমস্ত এই আইন ব্যবস্থায় এটা থাকে না, এটা কেবলমাত্র সহায়ক থাকে। কিন্তু উল্টো দিকে যে প্রেসিডেন্ট আমরা বলি, সেটা কমন আইন ব্যবস্থায় এটা কিন্তু বাধ্যতামূলক, মানে আমাদেরকে ওইটা মেনে চলতে হবে। এই যে প্রেসিডেন্টগুলোকে আমরা বাইন্ডিং বলে থাকি আমাদের এই কমন আইন ব্যবস্থায়। এবার টটের অন্য কিছু জিনিস আলোচনা করার আগে আমাদেরকে আগে বুঝতে হবে যে আমাদের অধিকার আর প্রতিকারের যে সম্পর্কটা, রিলেশনশিপ বিটুইন রাইট অ্যান্ড রেমেডি, এইটা খুব আমাদের খুব গুরুত্বপূর্ণ। একটা ল্যাটিন সূত্র আছে, উবি জাস ইবি রেমিডিয়াম। তার অর্থ হচ্ছে যে যেখানে অধিকার আছে সেখানে প্রতিকারও আছে। তার মানে প্রতিকারবিহীন অন্যায় বলে কিছু নাই। শুধুমাত্র নৈতিক ক্ষতি যদি হয়, কিন্তু কোনো আইনি ক্ষতি যদি না হয়, সেটা প্রতিকারবিহীন অন্যায় হতে পারে। আইনগত অধিকার লঙ্ঘন হলে তবে উপযুক্ত প্রতিকার দিতে হবে। কেন মোরাল রং যেটাকে আমরা বলি, মোরাল রংটা হয়তো আমাদের যে আইনি ব্যবস্থা আছে সেটার মাধ্যমে প্রতিকার নাও হতে পারে, কিন্তু প্রতিকার ছাড়া অধিকার একটা অবাস্তব সম্পর্ক। তাহলে তো অধিকারের কোনো মূল্যই থাকবে না যদি প্রতিকার না থাকে। আইনগত অধিকার লঙ্ঘন হলে প্রতিকার পাওয়া নাগরিকদের অধিকার। এবার আমরা দেখব যে অধিকারের প্রকারভেদ, মানে টাইপস অফ রাইট যেটা বলে। এবার এটা দুই রকমের হয়। একটা নিরঙ্কুশ অধিকার, যে ক্ষতির প্রমাণ ছাড়াও প্রতিকারযোগ্য, যেমন অনধিকার প্রবেশ, মানে কেউ যদি আমার বাড়ি বা আমার জমির উপর যদি এসে পড়ে থাকে, তাহলেই একটা আমার ক্ষতি হয়ে গেল, এবং এই ক্ষতিটা কিন্তু আমরা কিন্তু মোরাল রং বলবো না, এটাকে আমরা লিগাল রং বলবো, কারণ আমার এখানে অধিকার ক্ষুণ্ণ হয়েছে। শর্ত সাপেক্ষ অধিকার কি, যে ক্ষতির প্রমাণ আবশ্যক, যেমন মানহানি, মানে কেউ আমার সম্বন্ধে কোনো অমর্যাদাকর কিছু কথাবার্তা বললে তাতে যেন আমার মর্যাদা ক্ষুণ্ণ হয়, সেইটা হয়ে যায় যে আমার এটা প্রমাণ সাপেক্ষ। প্রতিকার যোগ্যতা ক্ষতির মাত্রার উপর নয়, অধিকার লঙ্ঘনের উপর নির্ভর করে। এটা আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে যে আমাদের কোনো যদি অধিকার লঙ্ঘন হয় তবেই আমরা প্রতিকার পাবো। শুধু আমাদের ক্ষতি হয়েছে এইটার উপরে কিন্তু আমরা কোনো প্রতিকার পাবো না এই টর্ট আইনে, এবং ক্ষুদ্রতম অধিকার লঙ্ঘনও মামলাযোগ্য হতে পারে। এবার আমরা কিছু টর্টের সংজ্ঞা নিয়ে আলোচনা করব। ডেফিনেশন অফ টর্ট। দেখো, বাংলায় ঠিক টর্টের একদম একটা প্রতিশব্দ সেইভাবে করে নাই। এগুলোকে আমরা বিভিন্নভাবে প্রকাশ করে থাকি। কেউ দেওয়ানি ক্ষতি, ব্যক্তিগত ইত্যাদি বলে থাকে। অনেক ক্ষেত্রে আমরা সরাসরি এটাকে টর্ট বলেই বাংলায় বলে থাকি। এবার দেখা যায় যে বিভিন্ন মনীষীরা কিভাবে টর্টকে ব্যাখ্যা করেছেন। তো প্রথমে আমরা দেখি যে রতনলাল, ধীরাজলাল, এরা বলছে যে চুক্তি ভঙ্গ থেকে পৃথক একটা দেওয়ানি অপরাধ যার প্রতিকার আর্থিক ক্ষতিপূরণ। মানে চুক্তিভঙ্গ একটা অন্য দেওয়ানি ক্ষতি, সেইটা থেকে পৃথক একটা দেওয়ানি অপরাধ, এই হলো টর্ট, যেটার প্রতিকার হচ্ছে আর্থিক ক্ষতিপূরণ। অধ্যাপক স্যামন বলেছেন যে এটি চুক্তি আর বিশ্বাসভঙ্গের বাইরে এমন একটা অপরাধ যার প্রতিকার হলো অনির্ধারিত ক্ষতিপূরণ। মানে এই ক্ষতিপূরণটা আমরা একটু পরে এটা নিয়ে আরো আলোচনা করব। এটা হচ্ছে অনির্ধারিত, মানে প্রথম থেকে এটা নির্ধারিত, পূর্ব নির্ধারিত থাকে না যে আমরা কত ক্ষতিপূরণ পাবো কোনো একটা টর্ট যদি হয়ে যায়। ফ্রেজার তেমন বলেছে যে টর্ট এমন একটা অপরাধ যা ব্যক্তির সার্বজনীন অধিকার লঙ্ঘন করে থাকে। তারপরে লর্ড ডেনিং বলেছে ক্ষতিকারক ব্যবহার বা আচরণের জন্যই দায়ী টর্ট। স্যার ফ্রেডেরিক পোলক এর মতে আইন সমর্থিত নয় এমন কার্য বা কার্য বিমুখতা, মানে অ্যাকশন অ্যান্ড নো অ্যাকশন, এটাও দুটোই কিন্তু যা চুক্তির বাইরে পড়ে সেটাকে টর্ট হিসাবে গণ্য করা যেতে পারে। রামাস্বামী আয়ার তিনি টর্টের সংজ্ঞা না দিয়ে তিনি তার গঠন এবং বৈশিষ্ট্যের প্রতি বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেছেন। রামাস্বামী আয়ারের মতে টর্টের বৈশিষ্ট্য দু রকমের। একটা হচ্ছে টর্ট মানে অন্যের অধিকার লঙ্ঘন বা কর্তব্য ভঙ্গ, আর দ্বিতীয়ত উনি বলেছেন যে এটি দেওয়ানি অধিকার ক্ষতিগ্রস্ত করে যার প্রতিকার ক্ষতিপূরণ। এবার টর্টের প্রকৃতি নিয়ে আমরা একটুখানি আলোচনা করব। যে টর্ট, যেটা আমরা এই সংজ্ঞাগুলো থেকেও বুঝতে পারলাম যে টর্ট একটি ব্যক্তিগত দেওয়ানি অপরাধ বা ক্ষতিপূরণের মাধ্যমে প্রতিকারযোগ্য।
এবার এটি কোনো চুক্তি বা বিশ্বাসভঙ্গের আওতায় পড়ে না। প্রতিটি টটে ক্ষতিগ্রস্ত নিজে মামলা দায়ের করে। তো আমরা এটা দেখছি যে এখানে কিন্তু অনেক অন্যান্য রকমেরও অপরাধ হতে পারে, যেটা কিন্তু দেওয়ানি ক্ষতি বলা যেতে পারে, যেমন চুক্তিভঙ্গ, যেমন বিশ্বাসভঙ্গ, এগুলো। সুতরাং এরাও কিন্তু দেওয়ানি ক্ষতি, কিন্তু সব দেওয়ানি ক্ষতি কিন্তু টর্ট নয়। এইটা একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে। শুধুমাত্র আইনসম্মতভাবে প্রতিকারযোগ্য ক্ষতির ক্ষেত্রেই টর্ট প্রযোজ্য। আর আমি আরো একটা কথা বললাম যে ওইখানে একটা বলা হলো যে মোরাল রং। তো মোরাল রং যদি হয় সেটা কিন্তু আবার টর্টের আওতায় পড়বে না। আমরা কিন্তু এখানে শুধুমাত্র লিগ্যাল রঙের কথা বলছি, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। এবার এখানে কিছু আমি উদাহরণ দিয়েছি, যে কর্পোরেশনের অবহেলাজনিত বর্জ্য অপসারণে ব্যর্থতা, ডাক্তার কর্তৃক চিকিৎসায় অবহেলা, কি কোনো রোগী মারা গেল বা রোগীর অন্যান্য কোনো রকম ক্ষতি হলো, সেটাও কিন্তু টর্টের মধ্যে আসে। যেমন ফলের গাছের ডাল অন্যের জমিতে ঝুলে থাকা, এটাও কিন্তু টর্টের মধ্যে আসবে। বা ভাড়াটিয়া মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও সে ওই যেখানে থাকছে সেটা ছাড়েনি, তখন কিন্তু এটা ট্রেসপাস হয়ে যাবে, যেটা আমরা পরবর্তীকালে অন্য ইউনিটে আমরা গিয়ে পড়ব। এবার একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে টর্টে যে পার্টি আছে তাদেরকে কি বলা হয়, মানে টর্টের যে পক্ষগণ, এই পার্টিস টু আ টর্ট, এদেরকে কি বলা হয় এগুলো। কারণ অনেক আমরা মামলা আমরা পড়বো, এবং টর্টে যেহেতু আমরা আগেই বলেছি যে এটা কমন ল আইন ব্যবস্থার ভিতরে পড়ে, তাই জন্য আমরা অনেক মামলা দেখবো যেগুলো টর্ট আইনকে আরো সমৃদ্ধ করেছে। সুতরাং এটা খুব জরুরি জানা যে এদের পার্টিগুলোকে কি বলে। এই প্রথম যেটা আমরা দেখছি সেটা হচ্ছে যে টর্টকারী, অপরাধী বা বিবাদী, মানে যারা টর্ট ফিয়েজারটা কি, যে ব্যক্তি টর্টমূলক কাজ করে এবং অন্যের ক্ষতিগ্রস্ত করে, এদেরকে টর্ট ফিয়েজার বলে। এটাকে বাংলায় আমরা বিবাদী বলি, অনেক সময় অপরাধকারী বলি, টর্টকারী বলি। উদাহরণ যেমন যে অনধিকার প্রবেশকারী ব্যক্তি, তাকে কিন্তু টর্ট ফিয়েজার বলা হয়। একে অন্য নামেও ডাকা হয়, যেমন রং ডুয়ার, ডিফেন্ডেন্ট, এরকম নামেও তাকে ডাকা হয়। আবার যে টর্টের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যে মামলাটা দায়ের করেছে, তাকে কি বলা হয়? তাকে বলা হয় প্লেন্টিফ বা ইনজিওর্ড পার্টি, মানে বাদী বা ক্ষতিগ্রস্ত ব্যক্তি। যেমন রাহুল ধাক্কা খেয়ে আহত হলো, তাহলে এখানে উনি কি হলেন? এখানে উনি প্লেন্টিফ হলেন। এবং এটা হতে পারে যে রাহুল অন্য কারো বিরুদ্ধে এই মামলাটা নিয়ে আসলো, যে হয়তো প্রেমের বিরুদ্ধে এই মামলাটা নিয়ে আসলো, তাহলে এই ক্ষেত্রে কিন্তু রাহুল প্লেন্টিফ হয়ে গেল, কারণ উনি ক্ষতিগ্রস্ত ব্যক্তি, এবং এখানে প্রেম কিন্তু হয়ে গেল যে টর্টকারী বা টর্ট ফিয়েজার, কারণ উনি রাহুলকে ধাক্কা দিয়েছেন। এবার ভাইকারিয়াসলি লায়াবল পার্টি, মানে পরোক্ষভাবে দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠান। কোনো কোনো ক্ষেত্রে কি হয়, হয়তো যে কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান সরাসরি ভাবে টর্টের জন্য দায়ী হয় না, কিন্তু কি হয় যে সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত কোনো আইনিভাবে যুক্ত কোনো লোক, তার এজেন্ট হতে পারে, তার কর্মচারী হতে পারে, যে কেউ হতে পারে, তারা কোনো কাজ করে এবং তাদের ফলে ওই প্রতিষ্ঠান বা ওই ব্যক্তি এই টর্টের জন্য দায়ী হয়। তো টর্টকারী কর্মচারীর জন্য নিয়োগকর্তাও দায়ী হতে পারেন। যেমন উদাহরণ, এখানে আমি একটা উদাহরণ দিয়েছি, যেমন ডাক্তার কর্তৃক অবহেলায় হাসপাতাল কর্তৃপক্ষের দায়ী হতে পারে। এবার আমরা দেখি যে বিভিন্ন রকমের টর্ট কি কি আছে, এবং এগুলো আমরা পুরো এই যে লেকচার সিরিজে আমরা এগুলো আলোচনা করব। তো প্রথমে আমরা দেখি যে ব্যক্তিগত টর্ট বলতে কি বোঝায়। তো ব্যক্তিগত টর্ট যখন আমরা বলি বা পার্সোনাল টর্ট, সেটা ব্যক্তির শারীরিক বা মানসিক ক্ষতির সঙ্গে সম্পর্কিত। এগুলো অনেক রকমের টর্ট আছে, যেমন শারীরিক আঘাত, আক্রমণের ভয় দেখানো, মিথ্যা কারাবাস, মানহানি, রাইট। এবং মানহানি আবার দু রকমের হতে পারে, যেটা আমরা ডেফেমেশন বলি। এটা লিখিতও হতে পারে, আবার মৌখিকও হতে পারে। যদি লিখিত হয় তাহলে আমরা একে লাইবেল বলি, যদি মৌখিক হয় তাহলে আমাকে স্ল্যান্ডার বলি। আবার মানসিক আঘাত, যেটা মেন্টাল হ্যারাসমেন্ট বা নার্ভাস শক বলা হয়। তারপরে আবার অনেক রকমের টর্ট হয় যেগুলো কিনা সম্পত্তির সঙ্গে জড়িত, যেমন হচ্ছে জমিতে অনধিকার প্রবেশ, যেমন ট্রেসপাস টু ল্যান্ড,
তারপর বিরক্তিকর কর্মকাণ্ড, যেমন শব্দ দূষণকে নিউসেন্স বলা হয়। আবার যেমন জমিতে যেমন হয় যে অনধিকার প্রবেশ, আবার অনেক সময় সম্পত্তির অনধিকার ব্যবহারও হতে পারে। ওটা যেমন ট্রেসপাস টু ল্যান্ড হয়, এটা ট্রেসপাস টু গুডস হয়। যেমন অন্যের সম্পত্তিকে নিজের মতো করে ব্যবহার করা, এটাকে কনভার্সন বলে। যে জমিতে জমা রাখা জিনিস ফেরত না দেওয়া, সেটাকে ডেটিনিউ বলে। তো এরকম অনেক রকমের সম্পত্তি বিরুদ্ধেও টর্ট হয়ে থাকে। আরেকটা টর্ট খুবই কমন আছে, সেটা হচ্ছে অবহেলা বা নেগলিজেন্স, মানে কর্তব্য ভঙ্গের মাধ্যমে সৃষ্ট ক্ষতি, তাকে আমরা অবহেলা, এটাও একটা টর্ট। আবার এরকম আছে যে অনেক ক্ষেত্রে যে আমার অবহেলা হয়নি, কিছুই হয়নি, কিন্তু তবুও আমি অনেক ক্ষেত্রে দায়ী হয়। কেমন? এটাকে বলে কঠোর দায়িত্ব, মানে স্ট্রিক্ট অ্যান্ড অ্যাবসলিউট লায়াবিলিটি। এটা কি হয় যে এমনকি ইচ্ছা বা অবহেলা না থাকলেও বিপজ্জনক বস্তু বা শিল্প প্রতিষ্ঠানের কারণে ক্ষতি হলেও দায়ী হতে হয়। অনেক ক্ষেত্রে এটা আমরা আলাদা করে ভালোভাবে পড়বো যে কোন কোন ক্ষেত্রে এটা হয়ে থাকে। কি আমার কোনো রকম ইচ্ছা নেই, আমি কোনো রকম অবহেলাও করিনি, কিন্তু তবুও কারো অধিকার ক্ষুণ্ণ হয়েছে এবং তার জন্য আমি দায়ী হতে পারি, তখন আমাকে হয়তো ক্ষতিপূরণ দিতে হতে পারে। পরার্থ দায়িত্ব, যেটা আমি একটু আগেই বলছিলাম, ভাইকেরিয়াস লায়াবিলিটি, মানে একজনের কাজের জন্য অন্যজন, যেমন নিয়োগকর্তা দায়ী হলেন। আবার কিছু থাকে যে সাংবিধানিক বা আইনি টর্ট বা কনস্টিটিউশনাল অ্যান্ড স্ট্যাচুটরি টর্ট। এটা কি হয় কি সরকারের অনেক ক্ষেত্রে তাদের অবৈধ কার্যকলাপের ক্ষেত্রে নাগরিকের মৌলিক অধিকার লঙ্ঘন হলে প্রতিকার চাওয়া যায়। তো এইগুলো ক্ষেত্রে তখন ওটা আবার হয় যে সাংবিধানিক বা আইনি টর্ট। এবার টর্টের দায় দায়িত্ব সৃষ্টির প্রয়োজনীয় উপাদানসমূহ, মানে এসেনশিয়াল এলিমেন্টস অফ টর্টিয়াস লায়াবিলিটি। এটা কি কি? কোনো জায়গায় যদি টর্টিয়াস লায়াবিলিটি আমরা বলি বা টর্টের দায় দায়িত্বর কথা বলি, তাহলে কি কি জিনিস আমাদেরকে প্রথমে দেখে নিতে হবে। তো প্রথম কাজটি হলো যে অন্যায় কাজ বা রংফুল অ্যাক্ট, যেটা হলো যে টর্ট এমন একটা কাজ বা আইন যেটা এমন একটা কাজ যা আইন সমর্থন করে না এবং যার ফলে অন্যের ক্ষতি হয়। তো সেইটা একটা অন্যায় কাজ হতে পারে। কাজটির দেওয়ানি প্রকৃতির অপরাধ হতে হবে। ফৌজদারি অপরাধ বা চুক্তিভঙ্গের আওতায় নয়। এটা আমরা যখন টর্টের সংজ্ঞা দেখছিলাম তখন আমরা এটা বললাম, এটা ফৌজদারি অপরাধ নয়। ১ নম্বর কথা, টর্ট যেটা ফৌজদারি অপরাধ মানে আমরা ক্রাইমস বলে থাকি। আবার এটা কোনো চুক্তিভঙ্গ নয়, কন্ট্রাক্ট ল এর মধ্যে আসে না, সুতরাং সেটাও হবে না। আবার আমরা দেখব যেমন ব্রিচ অফ ট্রাস্ট, ওটা আবার টর্ট হয় না, ওটা একটা অন্য রকমের দেওয়ানি অপরাধ। তো এইটা হলো যে সেই প্রকারের দেওয়ানি অপরাধ যেটা ফৌজদারি অপরাধ নয়, আবার চুক্তিভঙ্গের আওতায়ও আসে না। দায়িত্ব প্রযোজ্য হতে পারে এমন পরিস্থিতি যে মালিকের পক্ষে কর্মচারীর কাজ বা অনধিকার প্রবেশ এরকম ক্ষেত্রে হয়ে থাকে, যে কোনো কারণে যদি এই দায় দায়িত্বগুলো না পালন করা হয় তাহলেও কিন্তু একটা রংফুল অ্যাক্ট হতে পারে। তো রংফুল অ্যাক্ট যখন আমরা বলি বা অন্যায় কাজ যখন আমরা বলি, অন্যায় কাজ অনেক সময় অ্যাকশন অ্যান্ড ইনঅ্যাকশন দুটোই এর জন্য হতে পারে। যে অ্যাকশন হচ্ছে যে আমরা একটা কোনো কিছু করলাম যেটাতে অন্যের কোনো দায় দায়িত্ব, অন্যের প্রতি আমাদের কোনো দায় দায়িত্ব ছিল, সেটা আমরা না করে আমরা কোনো কাজ করলাম। আবার একটা আমরা কোনো ভুল কাজও করে ফেললাম। তো দুটোই হতে পারে, যেখানে আমাদের হয়তো দায়িত্ব ছিল কিছু কাজ করার, আমরা করিনি, বা আমরা কিছু হয়তো ভুল কাজ করলাম। দুটোর ক্ষেত্রেই কিন্তু এটা কিন্তু রংফুল অ্যাক্ট হিসাবে গণ্য হবে। দ্বিতীয় খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে মেন্স রিয়া বা দোষী মন। এই যে অ্যাক্টাস নন ফেসিট রিয়াম নিসি মেন্স সিট রিয়া, এটা আমরা সবাই জানি যে এই নীতির অর্থ হচ্ছে যে দোষমুক্ত মনের অবর্তমানে কিছু কাজের জন্য দোষ দেওয়া যায় না। এইটা ফৌজদারি মামলা বা যে ক্রাইমস, যে এটা কিন্তু খুব, এই মেন্স রিয়াটা খুব ইম্পর্টেন্ট। যে এটা কি হয় কি, যদি মেন্স রিয়া না থাকে, মানে আমার মধ্যে যদি দোষী মন না থাকে, হতে পারে যে তার যে কাজটা হলো সেটা থেকে আমি নির্দোষ, আমাকে বলা যেতে পারে। কিন্তু টর্টের ক্ষেত্রে একটুখানি আমাদের মনে রাখতে হবে যে এই যে মেন্স রিয়াটা, এইটা খুব সংকীর্ণ অর্থে ব্যবহৃত হয়। এটা কিন্তু ওইভাবে যেভাবে ক্রাইমসে ব্যবহার করা হয়
সেভাবে কিন্তু টটে ব্যবহার করা হয় না। এবং এটা হতে পারে যে অনেক ক্ষেত্রে আমার যদি মেন্সরিয়া নাও থাকে, আমার যদি ইচ্ছা নাও থাকে, আমার যদি কোনো রকম দায়-দায়িত্ব কিছু আমি কোনোই আমার অবহেলা হয়নি, কিছুই করিনি, তা সত্ত্বেও যদি কোনো অধিকার লঙ্ঘন হয় সেক্ষেত্রেও কিন্তু আমি টর্ট আইনে আমি আমার দায় হতে পারে। যেমন যে সমস্ত ক্ষেত্রে দোষীর মন থাকাটা গুরুত্বপূর্ণ, যেমন হচ্ছে শারীরিক আঘাত, আক্রমণের ভয় দেখানো, অবৈধভাবে আটক করা, এইগুলো ক্ষেত্রে আদালত দেখে যে কাজটি ইচ্ছাকৃত এবং বিদ্বেষমূলক ছিল কিনা। কিন্তু কিছু টর্ট আছে যেটা আমি এখনই বলছিলাম যে ইচ্ছা বা অবহেলা ছাড়াও দায় সৃষ্টি হতে পারে। যেমন অপরাধীর নির্দোষতা বা সৎ ভুল কোনো প্রতিরক্ষা নেই। মানে আমার কোনো ইচ্ছা ছিল না এরকম কিছু করার, বা আমায় খুব মানে এটা ভুল হয়ে গেল, যেটা আমার হতে পারে যে আমার কোনো ইচ্ছা ছিল না, সেটা আমার কাছে কোনো সময় কিন্তু সেটা আমার ক্ষেত্রে একটা ডিফেন্স হতে পারে না। সেই ক্ষেত্রেও কিন্তু আমি টর্টে দায়ী হতে পারি। যেমন আমি বলেছিলাম যে ওই যে স্ট্রিক্ট অ্যান্ড অ্যাবসোলিউট লায়াবিলিটি, কোনো জন্য বিপজ্জনক বস্তু নিয়ে যদি আমি আমি কাজ করে থাকি এবং সেখান থেকে যদি কোনো রকমের কিছু দুর্ঘটনা ঘটে, সেই ক্ষেত্রে কিন্তু আমি টর্ট আইনে কিন্তু দোষী হতে পারি, যদিও আমার কোনো রকমের ইচ্ছা ছিল না বা আমার কোনো রকম অবহেলা ছিল না। যেমন ইচ্ছা ছাড়াও যদি কারো বক্তব্য মানহানিকর হয়ে পড়ে, তবে দায় সৃষ্টি হয়। আবার অন্যের টর্টের জন্য ব্যক্তি দায়ী হতে পারেন, যেমন মালিক কর্মচারী, যেটা আমি বলছিলাম এখন এই ভাইকারিয়াস লায়াবিলিটির কথা, যে মালিক কর্মচারীর কাজের জন্য এই কঠোর দায়িত্ব, যে উদাহরণ আমি এখনই দিলাম, যে বিপজ্জনক বস্তু বা শিল্প প্রতিষ্ঠানের কারণে ক্ষতি হলেও দায়ী হতে পারে, এমনকি ইচ্ছা বা অবহেলা না থাকলেও। ৩ নম্বর হলো যে আইনগত ক্ষতি। আমি এটা আগেও বলেছি, লিগ্যাল ড্যামেজ। যে লিগ্যাল ড্যামেজ হওয়াটা খুব জরুরি। এটা মোরাল ড্যামেজের কথা আমরা বলিনি। কিন্তু বাদীর আইনগত অধিকার লঙ্ঘিত হতে হবে। শুধু বাস্তব ক্ষতি নয়, অধিকারের ক্ষতিও যথেষ্ট। কারণ আমার ড্যামেজ হতেই হবে এরকম নয়। কিন্তু খুব মানে আমার ক্ষতি হতে হবে, এটা এখানে বেশি গুরুত্বপূর্ণ না। বেশি গুরুত্বপূর্ণ হলো যে আমার অধিকার লঙ্ঘন হয়েছে কিনা, এবং এটার জন্য দুটো নীতি আছে। সেটা হলো ড্যামনাম সাইনে ইনজুরিয়া আর ইনজুরিয়া সাইনে ড্যামনাম। তো বাস্তব ক্ষতি হলো আইনগত অধিকার লঙ্ঘিত না হলে প্রতিকারযোগ্য নয়। এটা কিন্তু যে ড্যামনাম সাইনে ইনজুরিয়া, যদিও আমি এই দুটো নীতি পরে আরো ভালো করে আমি এক্সপ্লেন করে দেবো। তো বাস্তব ক্ষতি হলেও আইনগত অধিকার লঙ্ঘিত না হলে প্রতিকারযোগ্য নয়। দ্বিতীয়ত হলো ইনজুরিয়া সাইনে ড্যামনাম, আইনগত অধিকার লঙ্ঘিত হলেও বাস্তব ক্ষতি না থাকলেও এটা প্রতিকারযোগ্য। তাহলে ড্যামনাম সাইনে ইনজুরিয়া যেটা আমরা বলছি, এটা কিন্তু এটা কোনো কিন্তু অ্যাকশন হয় না। কিন্তু ইনজুরিয়া সাইনে ড্যামনাম অধিকার লঙ্ঘিত হয়েছে, আইনগত অধিকার লঙ্ঘিত হলো কিন্তু ক্ষতি হয়তো হলো না, সেক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু টর্ট অ্যাকশন হবে। আরো একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে প্রত্যক্ষ ফল, যে আমার কাজের একটা ডাইরেক্ট কনসিকুয়েন্সেস হতে লাগবে। ক্ষতির কারণ বিবাদীর কাজের সরাসরি পরিণতি হতে পারে, হতে হবে। যে ক্ষতির যে কারণটা আছে, সেটা যে বিবাদী যে কাজটা করেছে, যে সেটার সঙ্গে একটা ডাইরেক্ট রিলেশন থাকতে হবে। অতি দূরবর্তী বা পরোক্ষ ফল টর্ট নয়। যে খুব যে কাজটা বিবাদী করেছে এবং যে ক্ষতিটা হয়েছে, সেটার সঙ্গে খুব কাছের কোনো সম্পর্ক নেই, খুব দূরের সম্পর্ক আছে, সেইগুলো ক্ষেত্রে কিন্তু এই টর্ট যে মামলাগুলো হয়, সেক্ষেত্রে বাদী কিন্তু অনেক সময় কোনো রকম প্রতিকার নাও পেতে পারে। স্বাভাবিক এবং সম্ভাব্য পরিণতি হিসাবে অনুধাবন করতে না পারলেও যদি তা বিবাদীর কাজের সাথে প্রত্যক্ষভাবে সংযোজিত এবং কোনো স্বাধীন ব্যক্তির হস্তক্ষেপ না হয়, তবেও তা প্রত্যক্ষ ফল। যে হয়তো বিবাদীর কাজের সাথে হয়তো প্রত্যক্ষভাবে সংযোজিত নয়, বা কোনো স্বাধীন তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ না হয়, তবেও তা প্রত্যক্ষ ফল হতে পারে। এটা যেরকম মামলা আসবে তার উপর নির্ভর করবে যে বিবাদী যে কাজটা করেছে এবং যা ক্ষতি হয়েছে, এটা কিভাবে দুজনের মধ্যে এদের
এদের সম্পর্ক রয়েছে। আর আইনগত প্রতিকার, সেটা একটা যে আইন অনুযায়ী প্রতিকারযোগ্য হতে হবে। প্রধান প্রতিকার যে অনির্ধারিত আর্থিক ক্ষতিপূরণ, সেটা হলো এটা টটে খুবই কমন, এটা যে অনির্ধারিত আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হয়। এবার টট আইনের উদ্দেশ্য কি? এটা টট আইনের উদ্দেশ্য হচ্ছে যে ক্ষতিপূরণ প্রদান, মানে কম্পেনসেশন টু দ্য ভিকটিম। টট আইনের প্রথম উদ্দেশ্যই হলো যে যে ব্যক্তি অন্যের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে তার আর্থিক ক্ষতিপূরণ প্রদান করা। এর মাধ্যমে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ন্যায় বিচার পায় এবং ক্ষতিটা কিছুটা সমন্বয় হয়। এবার এর ভিতরে কিন্তু দু রকমের ক্ষতিপূরণ হয়। একটাকে বলে হচ্ছে লিকুইডেটেড ড্যামেজ, আর একটা আনলিকুইডেটেড ড্যামেজ। যেখানে অলরেডি নির্ধারিত ক্ষতিপূরণ যেখানে দেওয়া হচ্ছে সেখানে কিন্তু বলে লিকুইডেটেড ড্যামেজ, আর যেখানে এরকম নাই সেটা অনির্ধারিত ক্ষতিপূরণ। এবং টটে বেশিরভাগ সময়টাই অনির্ধারিত ক্ষতিপূরণই আমরা দেখতে পাই। এবার এটার একটু ব্যাখ্যা দেওয়া হলো। যেমন লিকুইডেটেড ড্যামেজ কি? এটা চুক্তির সময় উভয় পক্ষ মিলে নির্ধারণ করে। যেমন এ আর বি একটা চুক্তি করলো এবং বলা হলো যে এই চুক্তিটা কেউ যদি ঠিকমতো পালন না করে তাহলে যে ব্যক্তি পালন করবে না সে অপর ব্যক্তিকে 100 টাকা দেবে। তাহলে এই যে 100 টাকা, এই যে ক্ষতিপূরণটা আমরা দেখছি, এটা পূর্ব নির্ধারিত হয়ে যায়। তো এটা উভয় পক্ষ মিলেই নির্ধারণ করে। ভবিষ্যতে যদি ক্ষতি হয় তবে নির্ধারিত অঙ্কে ক্ষতিপূরণ প্রদান করা হয়, যেটা আমরা কন্ট্রাক্ট ল এটা আমরা দেখি। কিন্তু এটি টর্ট আইনে সাধারণত ব্যবহৃত হয় না। এটা খুব স্বাভাবিক, কারণ টর্ট আইনে এরকম হঠাৎ করেই কোনো একটা ক্ষতি হয়, সেটা হয়তো তাদের আগের থেকে কোনো রকমের সম্পর্ক নাও থাকতে পারে। তো হয়তো কেউ কারো মানহানি করে দিল। তো মানহানি করার আগে এরকম তো নয় যে কেউ কোনো চুক্তি করেছে যে কেউ যদি আমার মানহানি করে তা আমার 100 টাকা বা 500 টাকা পাবো। যেরকম যখন এই ঘটনাটা ঘটবে তার উপর যে বাদী আছে সে আদালতে যাবে, আদালত অনেক কিছু দেখে তারপরে রায় দেবে যে এতটা ক্ষতিপূরণ দেওয়া হতে পারে। ওটা আমরা একটু পরে আবার দেখছি। এটি মূলত চুক্তি আইনেই প্রযোজ্য, যেটা আমি এখনই বললাম। আর টর্ট আইনে যদি আমরা উদ্দেশ্যের কথা বলি, তাহলে প্রথম উদ্দেশ্য যেটা আমি এখনই বললাম যে অনির্ধারিত ক্ষতিপূরণ, মানে আনলিকুইডেটেড ড্যামেজ। এইরকম ক্ষতিপূরণ পূর্ব নির্ধারিত থাকে না। আদালত ক্ষতির প্রকৃতি, পরিমাণ এবং প্রভাব বিচার করে ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণ করে। আর টর্ট আইনে মূলত এই ক্ষতিপূরণই প্রদান করা হয়, কারণ প্রতিটি মামলায় ক্ষতির মাত্রা এবং ধরন ভিন্ন হয়। যেহেতু এটা মামলা ভিন্ন ভিন্ন ধরনের হয়, তাই জন্য এদের মধ্যে কোনো রকমের একটা মামলা অন্য একটা মামলার সঙ্গে আলাদা হতে পারে। এবং এই টর্ট আইনে যে অনির্ধারিত ক্ষতিপূরণ উদাহরণ, যেমন দুর্ঘটনাজনিত দেহ আঘাত, সেখানে চিকিৎসার ব্যথা কষ্টের ক্ষতিপূরণ হতে পারে। মানহানির ক্ষেত্রে মানসিক যন্ত্রণা এবং সামাজিক সম্মান হতে পারে। আর এটা ভোগ দখলের বাধা, যে সম্পত্তি ব্যবহার করতে না পারার ক্ষতি, এগুলো আছে। দ্বিতীয় টর্ট আইনের উদ্দেশ্য হলো যে প্রতিরোধমূলক ব্যবস্থা, মানে ডেটারেন্স, যেটা আমরা বলি। যে টর্ট আইন এমন একটা কাঠামো তৈরি করে দেয় যাতে মানুষ ভবিষ্যতে অসতর্ক বা অন্যায় কাজ করতে সাহস না পায়। এবার ক্ষতিপূরণের ভয়ে অনেক সময় মানুষ দায়িত্বশীল আচরণ করতে বাধ্য হয়। তো এটাও একটা টর্ট আইনের একটা উদ্দেশ্য। আর আরেকটা হলো যে ন্যায় প্রতিষ্ঠা করা। সেটা ন্যায় প্রতিষ্ঠা কি না, ব্যক্তিগত অধিকার লঙ্ঘিত হলে আদালতের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা টর্ট আইনের একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। এতে সামাজিক ভারসাম্য রক্ষা করে। তারপর হলো যে অধিকার রক্ষা। এটা তো আমরা প্রথম থেকেই বলে আসছি যে অধিকার রক্ষা, অধিকার আর প্রতিকার, এটার উপরই টর্ট আইন দাঁড়িয়ে আছে। এবং অধিকার রক্ষা হচ্ছে যে টর্ট আইনে ব্যক্তির আইনি অধিকার, যেমন জীবন, স্বাধীনতা, মর্যাদা, সম্পত্তি ইত্যাদি রক্ষা করে। তেমনি আবার সামাজিক নীতি রক্ষা, মেনটেনেন্স অফ সোশ্যাল অর্ডার। সেটা কি হয় যে ব্যক্তি যদি অন্যের ক্ষতি করে এবং বিচার না হয় তাহলে কি হয় যে সমাজে একটা অস্থিরতা হয়। তো টর্ট আইন এই ধরনের অবস্থাকে নিয়ন্ত্রণ করে এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখে। আর নীতি এবং মানদণ্ড স্থাপন, এটা কিছু যে লিগ্যাল স্ট্যান্ডার্ড, এটা কিছু সৃষ্টি করে। যেমন যেটাকে আমরা বলছিলাম আইনি দৃষ্টান্ত, মানে আদালতের রায়গুলো ভবিষ্যতের জন্য আইনি দৃষ্টান্ত
তৈরি করে, যা সমাজে আচরণের একটি মান নির্ধারণ করে। তো এইগুলো একটা এটাও একটা টর্ট আইনের উদ্দেশ্য। এবার আমরা একটু দেখে নিই যে টর্ট আর ফৌজদারি অপরাধ মানে টর্ট আর ক্রাইম এই দুটোর মধ্যে কি পার্থক্য। প্রকৃতি অনুযায়ী এটা দেওয়ানি প্রকৃতির একটা ব্যক্তিগত অপরাধ, এটা সামাজিক ক্ষতিকর অপরাধ যা সমগ্র সমাজকে প্রভাবিত করে। তেমনি আবার অধিকার ক্ষতিগ্রস্ত মানে ব্যক্তি বিশেষের অধিকার ক্ষুণ্ণ করে, এটা এই টর্টে। কিন্তু ক্রাইমে কি হয় বা ফৌজদারি অপরাধে কি হয় যে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হলো, সামাজিক শান্তি শৃঙ্খলা বিনষ্ট এবং রাষ্ট্রের স্বার্থ ক্ষতিগ্রস্ত হয়। তো এইটা হলো হচ্ছে যে অধিকার ক্ষতিগ্রস্তের ব্যাপার। দুই টর্ট আর ক্রাইমের মধ্যে কি পার্থক্য রয়েছে। মামলা করার অধিকার, এখানে মামলা করার অধিকার কেবলমাত্র ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা মামলা করতে পারে। এখানে কি হয় যে রাষ্ট্র মামলার পক্ষ হয়, ক্ষতিগ্রস্ত ব্যক্তি অভিযোগ আনতে পারে, কিন্তু আলটিমেটলি স্টেট যেটাকে আমরা বলি যে স্টেট কিন্তু একটা মামলার পক্ষ হয়। আর আদালতের ধরন, এখানে দেওয়ানি আদালতে প্রতিকার পাওয়া যায়, এখানে ফৌজদারি আদালতে প্রতিকার পাওয়া যায়। এই যে পক্ষসমূহ আমি যেটা বলছিলাম যে বাদী আর বিবাদী, এখানে দুটো পক্ষ আছে, প্লেন্টিফ আর ডিফেন্ডেন্ট। সেমনি যে যখন আমরা ফৌজদারি অপরাধ দেখি তখন এখানে হচ্ছে ফরিয়াদি বা অভিযোগকারী বা কমপ্লেনেন্ট যেটা আমরা বলি, এবং আসামি মানে অ্যাকিউজড। এরা হচ্ছে দুই পার্টি থাকে ক্রাইমে। প্রমাণের দায়, এখানে টর্টের ক্ষেত্রে কি হয় যে বাদীকে প্রমাণ করতে হয় যে বিবাদী তার অধিকার লঙ্ঘন করেছে। অন্যদিকে কি হয় যে অভিযোগকারীকে প্রমাণ করতে হয় যে আসামি দণ্ডনীয় অপরাধ করেছে। প্রতিকার কি আছে যে এখানে সাধারণত টর্টে কি হয়, সাধারণত যেটা আমরা বলে আসছি যে আর্থিক ক্ষতিপূরণ, এটাই বেশিরভাগ ক্ষেত্রে এটাই হয়ে থাকে। ফৌজদারি অপরাধে কি হয় যে শাস্তি হয়, কি কারাদণ্ড হতে পারে, জরিমানা হতে, জরিমানা মানে ফাইন যেটাকে আমরা বলি। আর ক্ষতিগ্রস্ত পক্ষ সাধারণত প্রতিকার পায় না। এখানে একটুখানি বলতে হবে যে ফাইন আর যেটাকে আমরা এখানে আর্থিক ক্ষতিপূরণ বলছি মানে কম্পেনসেশন, এই দুটো কিন্তু এক জিনিস নয়। ফাইন কিন্তু কোনো সময় যে ক্ষতিগ্রস্ত ব্যক্তি তার কাছে যায় না, এটা রাষ্ট্রের কাছে যায়। এবার এটা হতে পারে, এবং আমাদের যে ক্রিমিনাল ল আছে তার মধ্যে কিছু কিছু এরকম ব্যবস্থা করে দেওয়া আছে যে, এবং অনেক সময় উচ্চ আদালতরাও এটা করেছে যে ফাইনের একটা অংশ কম্পেনসেশন বলে যে ক্ষতিগ্রস্ত হয়েছে তার কাছে যেতে পারে। কিন্তু এমনিতে জরিমানা বললে কিন্তু ফাইন যেটা বোঝায়, ফাইনটা কিন্তু যে ক্ষতিগ্রস্ত হয়েছে বা আমরা যেটা বলছি যে কমপ্লেনেন্ট বা ভিকটিম তার কাছে কিন্তু যায় না। মীমাংসা যোগ্যতা, এটা সমঝোতা হলে মামলা প্রত্যাহারযোগ্য হয়ে যায়। সাধারণত রাষ্ট্র বনাম আসামি হয়, দণ্ডবিধিতে উল্লেখ না থাকলে সমঝোতা প্রযোজ্য নয়। এইখানে কিন্তু আমরা টর্টে কিন্তু মামলা তুলে নেওয়াটা অনেক সোজা, কারণ এটা যদি যারা পার্টি আছে তারা যদি নিজেদের মধ্যে যদি ঠিক করে যে মামলা তুলে নেবে, তাহলে কিন্তু তারা তুলে নিতে পারে। কিন্তু এটা কিন্তু ক্রাইম বা ফৌজদারি অপরাধে কিন্তু সম্ভব নয়, যদি না দণ্ডবিধিতে সেটার উল্লেখ না থাকে, এবং তাও আদালতের কাছে প্রথমে যেতে হয়, এবং আদালত যদি অনুমতি দেয় তবেই এটা সম্ভব। এবার আরো কিছু পার্থক্যের কথা আমরা দেখে নিই এই টর্ট আর ক্রাইমের মধ্যে, যে কোনো কোনো ক্ষেত্রে এটা কিছু কিছু টর্ট আছে যেটা টর্টও আছে আবার ক্রাইমও আছে। যেমন হয়তো আক্রমণ, আঘাত, মানহানি, তারপরে ট্রেসপাস, মিথ্যা কারাবাস যেটা ফলস ইমপ্রিজনমেন্ট, এগুলো কি হয়, এটা দেওয়ানিও অথবা ফৌজদারি হতে পারে, অথবা উভয় আদালতেই আমরা কিন্তু যেতে পারি। যেমন আঘাতের ক্ষেত্রে আমরা ফৌজদারি আদালতে গেলাম যে ওর শাস্তির জন্য, আর আমরা কিন্তু আবার দেওয়ানি আদালতে গেলাম তার জন্য যে আমার ক্ষতিপূরণ চাই, যে আমার যে ক্ষতি হয়েছে তার জন্য আমার হতে পারে যে আমার শরীরে আঘাত লেগেছে, আমি তার জন্য
আমি কাজে যেতে পারিনি, সেটার জন্য আমি কিন্তু তার কাছ থেকে ক্ষতি পূরণ চাইতে পারি। আবার কোনো কোনো কাজ আছে যেটা ফৌজদারি অপরাধ হিসাবেই গণ্য হয়, যেমন গণ উৎপাত, পাবলিক নিউসেন্স। এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে যদি টর্ট হতে হয় তাহলে বাদীকে বিশেষভাবে জানাতে হবে যে তার একটা কোনো ক্ষতি হয়েছে। যেমন ধরা যাক যে কোনো একটা রাস্তার সামনে কেউ একটা খাল কেটে দিয়েছে। এই যে খালটা কেটে দিয়েছে, এতে কি হয়েছে যে জনগণের কিন্তু অসুবিধার সৃষ্টি হয়েছে। কিন্তু এটা হতে পারে যে ওই খালটা কারো বাড়ির সামনে কাটা হয়েছে, তো তার অসুবিধা কিন্তু অন্যান্যদের চেয়ে একটু অন্যরকম এবং হয়তো বেশি। সেক্ষেত্রে কিন্তু এরকম দেখানো দরকার হতে পারে যে এই জিনিসটা আমাকে অন্যভাবেও ক্ষতি করছে বা বিশেষভাবে কোনো রকম একটা ক্ষতি করছে, তখন কিন্তু আমি এটা টর্টের আওতায় আনতে পারবো। তা না হলে কিন্তু এটা পাবলিক নিউসেন্স হয়ে যাবে, মানে গণ উৎপাত। ওটার জন্য কিন্তু ওটা একটা ক্রাইম হিসাবে গণ্য করা হয়। কোনো কোনো ক্ষেত্রে কার্য শুধুমাত্র টর্ট হিসাবে চিহ্নিত হয়, যেমন ফৌজদারি অপরাধ হিসাবে নয়। যেমন স্বাভাবিক ভুলক্রমে অন্যের অঙ্গনে প্রবেশ করা, মানে বাই মিস্টেক কারো যদি জমিতে কেউ চলে যায়, সেটা কিন্তু টর্টই হবে, এটা ক্রাইম হতে পারে না। এবার আমরা দেখি যে টর্ট আর চুক্তিভঙ্গ, হ্যাঁ, সেটার কি কি পার্থক্য। তো একটা হচ্ছে যে চুক্তি ব্যতিরেকে প্রতিকারযোগ্য ব্যক্তিগত অপকার, সেটাকে আমরা টর্ট বলছি। আর এটা চুক্তির প্রতিশ্রুতি পালনের ব্যর্থতা, সেটা হচ্ছে আমরা চুক্তিভঙ্গ হিসাবে দেখছি। এবার দায় দায়িত্ব নির্ধারণ, এটা আইনের দ্বারা নির্ধারিত হয়। আর এখানে কি হয়, পার্টিরা নিজেরাই করে থাকে। পক্ষগণ যারা আছে তারা সম্মতি দিয়ে এর উপর নির্ভরশীল হয়ে যায়। কর্তব্যের প্রকার, এটা সার্বজনীন কর্তব্য, মানে পক্ষদের মধ্যে পূর্ব সম্পর্ক নাও থাকতে পারে, কিন্তু এখানে চুক্তিভঙ্গ মানে এখানে একটা পূর্ব সম্পর্ক অবশ্যই আছে, মানে একটা চুক্তি করা হয়েছে এবং সেই চুক্তিটা ভঙ্গ করা হয়েছে, তার মানে এখানে নিজেদের মধ্যে কোনো একটা সম্পর্ক রয়েই গেছে। স্বার্থ ক্ষতির প্রভাব, এটা সাধারণের স্বার্থ ক্ষুণ্ণ হয়, একটা ব্যক্তি বিশেষের স্বার্থ ক্ষুণ্ণ হয়। তো মামলা দায়ের, এটা যে কেউ ঘটা ক্ষতিগ্রস্ত ব্যক্তি মামলা করতে পারে। এটা কেবলমাত্র চুক্তিভুক্ত পক্ষ মামলা করতে পারে, কারণ এটা শুধুমাত্র যারা চুক্তি করেছে তারাই এখানে, তাদেরই অধিকার আছে এই ব্যাপারে প্রতিকার নেওয়ার। আর যে স্বেচ্ছাপ্রণোদিত কার্যকলাপের দায়, এটা টর্টে দায়ী করা যায়, চুক্তির পক্ষ না হলে দায়ী করা যায় না। মনোভাব বা মোটিভ যেটা হয়, কিছু কিছু ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ হয়, এটা মোটেই গুরুত্বপূর্ণ নয়, কারণ যে চুক্তিতে যা আছে সে অনুযায়ী এটা হবে। এখানে মনোভাব বা মোটিভটা কোনো সেরকম গুরুত্বপূর্ণ হয় না। নাবালকের দায়, এটাতে দায়ী হতে পারে টর্টে, কিন্তু এইখানে ব্যক্তিগতভাবে দায়ী হয় না, কারণ সে চুক্তি করতে পারে না। নাবালক কোনোদিন চুক্তিই করতে পারবে না। হতে পারে যে তার অভিভাবকরা দায়ী হতে পারে, তারা কোনোভাবে এখানে দায়ী হতে পারে না, কারণ নাবালক চুক্তি করতেই পারে না। ক্ষতিপূরণের ধরন, এখানে হচ্ছে অনির্ধারিত ক্ষতিপূরণ বা আনলিকুইডেটেড ড্যামেজ, সেটাই বেশি হয়। এখানে নির্ধারিত ক্ষতিপূরণ বা লিকুইডেটেড ড্যামেজ, ড্যামেজেস যেটা আমরা বলে থাকি, সেই রকমই হয়ে থাকে। এবার আমরা বুঝি যে টর্ট আর কোয়াসি কন্ট্রাক্ট, মানে প্রায় চুক্তির মধ্যে কি কি পার্থক্য আছে। আচ্ছা, কোয়াসি কন্ট্রাক্ট আমি বলে দিচ্ছি যে ধরো এর কিছু জিনিস ভুলক্রমে কোথাও ছাড়া পড়ে গেল, বি সেই জিনিসটা নিয়ে নিল। এবার বি কিন্তু সেটা নিজের করে নিতে পারে না, তার কিন্তু একটা দায়িত্ব রয়ে যায় যে এ কে এই জিনিসটা ফিরিয়ে দেওয়া। যদি জানে যে এটা এর জিনিস, তাহলে একে এটা ফিরিয়ে দিতে হবে। যদি নাও জানে, তারও কিছু সীমাবদ্ধতা আছে, কিন্তু যদি জানে যে এর জিনিসটা, এ তার জিনিস এখানে ভুলে গেছে এবং বি সেই জিনিসটা পেয়ে গেছে, তো বি তৎক্ষণাৎ এর মালিকানা পেতে পারে না। তার কিন্তু ওই এর সঙ্গে একটা, যদিও কোনো চুক্তি লেখাপড়া হয়নি, কিন্তু একটা কোয়াসি কন্ট্রাক্ট বা প্রায় চুক্তি এটা কিন্তু হয়ে গেল, এবং এটা কিন্তু বি এর দায়িত্ব হবে যে একে এই জিনিসটা ফিরিয়ে দেওয়া।
তো সংজ্ঞা ক্ষেত্রে দেখি যে টর্ট হলো এমন একটা সামরিক ভুল বা অন্যায় যার প্রতিকার আইন দ্বারা নির্ধারিত হয়, কিন্তু কোনো চুক্তিভিত্তিক সম্পর্ক থাকে না। এখানে প্রায় চুক্তিটা একটা আইনি বাধ্যকতা যা প্রকৃত চুক্তি ছাড়াও সৃষ্টি হয় শুধুমাত্র ন্যায় বিচার আর সুবিচারের স্বার্থে। টর্টের ক্ষেত্রে কোনো সম্মতির ভিত্তিতে সম্পর্ক গঠিত হয় না। প্রায় চুক্তি কোনো পক্ষের সম্মতি থাকে না, বরং আইনের পক্ষ থেকে এটা আরোপিত হয়। মানে এটার জন্য কোনো সেইভাবে করে কোনো একটা সম্পর্ক গঠিত হয় না, কিন্তু এটা এটা আর কি আইনের পক্ষ থেকে হয়। এবার টর্টের দায়িত্ব নির্ধারণ করা হয় সাধারণ আইন অনুযায়ী। প্রায় চুক্তিতে দায়িত্ব নির্ধারণ করা হয় ন্যায়ের ভিত্তিতে, যাতে এক পক্ষ অন্য পক্ষের ক্ষতি না করে। উদ্দেশ্য কি, যে এর উদ্দেশ্য হচ্ছে ক্ষতিপূরণ প্রদান করে ক্ষতিগ্রস্ত ব্যক্তির স্বার্থ রক্ষা করা। এক্ষেত্রে কি হয়, যে অন্যায়ভাবে প্রাপ্ত সুবিধা ফিরিয়ে দিয়ে সুবিচার নিশ্চিত করা। টর্টের কর্তব্যটা সকলের প্রতি থাকে, আর প্রায় চুক্তিতে কর্তব্য একটা নির্দিষ্ট মানুষের প্রতি থাকে। যেমন আমি একটা উদাহরণ দিলাম যে হারানো জিনিস ফিরিয়ে দেওয়া হলো মালিকের প্রতি কর্তব্য। এখানে ক্ষতিপূরণ কি হয়, অনির্ধারিত ক্ষতিপূরণ, আনলিকুইডেটেড ড্যামেজ। এখানে সাধারণত লিকুইডেটেড ড্যামেজ। আরেকটা পার্থক্য আমরা দেখব, সেটা হচ্ছে টর্ট আর কিন্তু বিশ্বাস ভঙ্গের। এটা টর্ট আর বিশ্বাস ভঙ্গের এটা ইংল্যান্ডের কমন আইনে অনুযায়ী গঠিত হয় এবং কমন আইনের বিকাশ ঘটে। এখানে কিন্তু ইকুইটি আইন ভিত্তিক এবং চান্সারি আদালতে এর বিকাশ ঘটে বিশ্বাস ভঙ্গের, যে ব্রিচ অফ ট্রাস্ট যেটা। এক্ষেত্রে একটা অনির্ধারিত ক্ষতিপূরণ প্রদান করা হয়, এখানে কিন্তু একটা নির্ধারিত ক্ষতিপূরণ প্রদান করা হয়। কর্তব্য নির্ধারিত আইনের দ্বারা হয়, এখানে কর্তব্য নির্ধারিত ন্যায়কর্তা বা ট্রাস্টি আর বেনিফিশিয়ারির মাধ্যমে সম্মতির মাধ্যমে হয়। মানে টর্টে কিন্তু কর্তব্য ব্যক্তি সাধারণের প্রতি, আর এইখানে ট্রাস্টের কর্তব্য কিন্তু নির্দিষ্ট ব্যক্তি অথবা বেনিফিশিয়ারির প্রতি হয়। এবার আমরা যেটা দেখেছিলাম যে ড্যামনাম সাইনি ইনজুরিয়া, আগেই আমরা বলেছিলাম, সেইটা আমরা একটুখানি দেখি, আর কয়েকটা গুরুত্বপূর্ণ মামলাও আমি এক্ষেত্রে দেখব। দেখো, যে ড্যামনাম সাইনি ইনজুরিয়া মানে হচ্ছে, ড্যামনাম হচ্ছে আর্থিক, আর সাইনি মানে ব্যতীত, আর ইনজুরিয়া হলো আইনগত অধিকার লঙ্ঘন। মানে আইনগত অধিকার লঙ্ঘন ছাড়াই যে ক্ষতি হয় তা হলো টর্ট হিসাবে গণ্য করা হয় না। এর মূল নীতি কি, যে যদি কোনো ব্যক্তি প্রকৃত ক্ষতি করে কিন্তু আইনসঙ্গত অধিকার লঙ্ঘন না করে, তবে সে দায়ী হবে না। এক্ষেত্রে শুধুমাত্র ক্ষতির ওপর কিন্তু কারো দায়িত্ব থাকে না, এটা তাকে আইনগত অধিকার এটা লঙ্ঘন করতে হবে, তবেই কিনা এর প্রতিকার পাওয়া যাবে। এই ধরনের ক্ষতির জন্য দেওয়ানি আদালত প্রতিকার পাওয়া যায় না। এই যে ড্যামনাম সাইনি ইনজুরিয়া, কারণ এখানে শুধুমাত্র ক্ষতি হয়েছে, কিন্তু কোনো রকমের আইনি অধিকার লঙ্ঘন হয়নি। এবার প্রথম যেটা গ্লস্টার গ্রামার স্কুল মামলা, এটা অনেক পুরনো একটা মামলা। এখানে কি হয়েছিল, যে একটা স্কুল ছিল, সেটা কি হয়, যে আরেকটা নতুন স্কুল স্থাপন করে। এখানে কি হয়েছে, এবং সে যেহেতু ফিটা কম রেখেছিল, তাই জন্য ছাত্রছাত্রীরা সবাই নতুন স্কুলে আসতে শুরু করে। তাতে পুরনো স্কুলের আর্থিক ক্ষতি হয়। পুরনো স্কুল ওরা তখন আদালতে যায় এবং বলে যে এটা তাদের ক্ষতি হচ্ছে, কিন্তু আদালত বলে যে যেমন তোমার একটা নতুন স্কুল খোলার অধিকার আছে, তেমনি ওরও আছে। তো এখানে তোমার ক্ষতি হয়েছে ঠিকই, কিন্তু ও একটা আইনসম্মত কাজ করেছে, আর যেহেতু ও একটা আইনসম্মত কাজ করেছে এবং তোমার কোনো অধিকার লঙ্ঘন হয়নি, শুধুমাত্র ক্ষতি হয়েছে, তাই জন্য এখানে মামলা করা যাবে না। আরেকটা কেস হচ্ছে চেসমোর বনাম রিচার্ডস। এই কেসটা, এখানে কি হয়, যে মালিক একজন ছিল, সে দীর্ঘদিন একটা প্রস্রবণ থেকে পানি নিচ্ছিল। সে তখন বিবাদী কি করলো, সে নিজের জমিতে একটা কূপ খনন করে সেই পানির যে প্রবাহটা সেটা কমিয়ে দেয়। এতে কি হয়, যে
তাতে যে বাদী আছে তার তার জল পাওয়া কমে যায়। তখন সে যখন আদালতে যায় তখন আদালত বলে যে দেখো ও তো নিজের জমিতে এটা খুব খনন করেছে এবং সেটা তার বৈধ অধিকার। তো কোনো আইনগত অধিকার কিন্তু এখানে লঙ্ঘিত হয়নি, তাই এখানে কোনো প্রতিকার পাওয়া যাবে না। মোগল স্টিপশিপ কোম্পানির এই কেসটাতে কি হলো যে প্রথমে একটা বাদীর ব্যবসা ছিল, তারপরে কি করলো বিবাদীরা সমস্ত একত্রিত হয়ে সমস্ত ওই ব্যবসায়িক প্রতিযোগিতায় নেমে যায়, আর যে পরিবহনের যে খরচ সেটাকেও কমিয়ে নিয়ে আসে, আর এজেন্টদের বলে যে ওই বাদীর সঙ্গে কোনো রকম চুক্তি না করতে। তো এতে যখন বাদীর আর্থিক ক্ষতি হয় তখন সে যখন আদালতে যায়, আদালত বলে যে এটা তো ব্যবসায়িক স্বার্থে এটা পদক্ষেপ নেওয়া হয়েছে, এটার মধ্যে কোনো অবৈধ কিছু পদ্ধতি নেই, তাই জন্য এখানে মামলাটা আদালত খারিজ করে দেয়। ব্র্যাডফোর্ড মেয়র বনাম পিকলস, এটা একটা খুব একটা গুরুত্বপূর্ণ মামলা। এখানে কি হয়েছিল যে পিকলসের একটা জমি ছিল, সে চাইতো যে ব্র্যাডফোর্ড মিউনিসিপ্যালিটি ওই জমিটি কিনে নিক। তখন যখন কিনছিল না তখন ও কি করলো যে ও ওই একটা জলের উৎস ছিল, আর ওই জলের উৎসটা ওর জমির উপর দিয়ে আসতো ব্র্যাডফোর্ডদের মিউনিসিপ্যালিটির কাছে। তো ওখানে ও কি করলো যে ওখানে ও জমিটা খনন করে ওই পানির প্রবাহটা বন্ধ করে দেয়। উদ্দেশ্য কি ছিল যে যাতে বাদী এই জমিটাকে কিনে নেয়, তো সেইটার জন্য কিন্তু ও এটা করলো। এরপর যখন ব্র্যাডফোর্ড এর মেয়র যখন আদালতে যায় তখন ও বলছে যে হতে পারে ওর উদ্দেশ্যটা অবৈধ, কিন্তু কোনো বৈধ কাজ খারাপ উদ্দেশ্যে করলেও তা অবৈধ হয় না, কারণ ও নিজের জমিতে ওখানে খনন করেছে, এটা ওর বৈধ অধিকার। তো যদি না আইনগতভাবে নিষিদ্ধ না হয় তাহলে কিন্তু কিছু করা যাবে না এবং মামলাটা খারিজ হয়ে যায় এবং প্রতিকার প্রযোজ্য নয় বলে দেয়। আরেকটা কেস, এটা উষাবেন বনাম ভাগ্যলক্ষ্মী চিত্র মন্দির। এই কেসটায় কি হয় কি যে বাদী আছে সে আদালতে যায়, একটা সিনেমা আসে, একটা চলচ্চিত্র যে জয় সন্তোষী মা, এই চলচ্চিত্র প্রদর্শন বন্ধের জন্য মামলা করেন এবং মামলাটার জন্য তিনি বলেন যে এটা এই চলচ্চিত্র আর প্রদর্শন করা যাবে না এবং তিনি স্থায়ী নিষেধাজ্ঞা দাবি করেন। এক্ষেত্রে কি হচ্ছে, বাদীর অভিযোগ হচ্ছে কি এই চলচ্চিত্রে কি দেবী সরস্বতী, লক্ষ্মী, পার্বতী এদেরকে ভীষণ হিংসুক আর উপহাসের পাত্র হিসাবে দেখানো হয়েছে, যা তার ধর্মীয় অনুভূতিকে আঘাত করেছে। এক্ষেত্রে আদালত রায় দেয় কি ধর্মীয় অনুভূতি আঘাত আইনি অন্যায় নয়, কোনো আইনি অধিকার লঙ্ঘিত না হয় মামলাটা খারিজ করে দেয়। আরো একটা কেস আছে, সেটা হচ্ছে টাউন এরিয়া কমিটি বনাম প্রভুদয়াল। এই প্রভুদয়ালের কেসে কি হয় যে প্রভুদয়াল একটা নির্মাণ করেছিল, সেই যে নির্মাণটি করেছিল সেটা ইললিগাল ছিল, আর সেটা তখন কি হয় যে এই যে টাউন এরিয়ার কমিটি তারা গিয়ে কর্তৃপক্ষ ওটাকে ভেঙে দেয়। তখন এই ভেঙে দেওয়াতে তখন ওই প্রভুদয়াল কোর্টে যায়, ও এখানে রেসপন্ডেন্ট বা প্রতিবাদী ও অভিযোগ করে যে এই ভাঙাটা অবৈধ। কেন? কারণ যে অফিসাররা আছে তারা শত্রু ভাবাপন্ন মনোভাব নিয়ে কাজ করেছেন, কিন্তু এক্ষেত্রে কোর্ট বলে যে ওই যে ভবনটা সে বানিয়েছিল সেটা তো এমনিতেই ইলিগাল, অবৈধ ভাবে নির্মিত হওয়া, তাই জন্য ভেঙে দেওয়াটা বৈধ। কারণ অবৈধ যখন কোনো ভাবে যখন ভবনটা নির্মাণ হয়েছে তো তখন তার আর কোনো অধিকার থাকে না, তাই জন্য সেরকম এখানে কোনো প্রতিকার পাওয়া যাবে না, আর অফিসারদের মনোভাব এখানে অপ্রাসঙ্গিক। এবার ইনজুরিয়াস আইনে ড্যামনাউড মতবাদের মূলনীতি কি, যে ক্ষতি না হলেও আইনগত অধিকার লঙ্ঘন হলে টর্ট হিসাবে গণ্য হবে। এই জিনিসটা হলো কি ড্যামনাম সাইনি ইনজুরিয়ার বিপরীত, সেটা আইন লঙ্ঘিত হলে বাস্তব ক্ষতির প্রমাণ ছাড়াও প্রতিকার পাওয়া যায়। প্রধান এখানে মামলাটা হলো অ্যাশবি ভার্সেস হোয়াইটের। এখানে কি হয়েছিল যে এখানে বাদী ভোট দিতে গেল কিন্তু রিটার্নিং অফিসার যে হয় তাকে বাধা দেয় ভোট দিতে।
যদিও তার প্রার্থী যাকে উনি ভোট দিতে গিয়েছিলেন তিনি জিতে যান, কিন্তু আইনগত অধিকার লঙ্ঘিত হয়। তাই জন্য আদালত রায় দেন যে আইনি অধিকার লঙ্ঘনের জন্য এটা প্রতিকারযোগ্য, কারণ এখানে তাকে ভোট দেওয়া, রাইট টু ভোট যেটা আছে সেইটা লঙ্ঘিত হয়েছে, তাই জন্য এটা প্রতিকারযোগ্য। তেমনি আরেকটা ভীম সিং বনাম জম্মু কাশ্মীর রাজ্য, এখানেও ভীম সিং বিধায়ক ছিলেন, তিনি এটা বিধানসভা অধিবেশনে যাচ্ছিলেন, তাকে পুলিশ আটক করে বেআইনিভাবে, ম্যাজিস্ট্রেটের সামনেও তাকে নিয়ে যাওয়া হয় না, এবং তার ফলে কি হয়, সে ভোট দিতে পারেনি, এবং যদিও যেটার জন্য উনি ভোট দিতে চেয়েছিলেন জয়ী হন, কিন্তু ভোটাধিকার লঙ্ঘিত হয়, তার যে ভোটাধিকার আছে সেটি লঙ্ঘিত হয়। এটা সংবিধানের যে অনুচ্ছেদ 21 অনুযায়ী ব্যক্তিগত স্বাধীনতার মৌলিক অধিকার লঙ্ঘিত হয়, তাই জন্য সুপ্রিম কোর্ট তাকে 50,000 টাকা ক্ষতিপূরণ দেয়। কি এখানে তার ওই যে রাইট টু ভোট যেটা আমি বলছিলাম, যে অ্যাশবি ভার্সেস হোয়াইটের মতো এখানেও তার লঙ্ঘিত হয়েছে, তাই জন্য তার জন্য ক্ষতিপূরণ দিল, যদিও এখানে কিন্তু তার কোনো ক্ষতি হয়নি। এবার এখানে কিছু এই মতবাদের কিছু ব্যতিক্রমও আছে, যেমন সম্মতি, যদি স্বেচ্ছায় সম্মতি দিলে প্রতিকারযোগ্য নয়, যেমন ভলেন্টি নন ফিট ইনজুরিয়া, এটা যে কুস্তিতে করতে গিয়ে আঘাত পেল, অনুমতি দিয়ে অপারেশন, এক্ষেত্রে কিন্তু যদিও আমাদের এখানে এই ক্ষেত্রে ইনজুরি হলো বা ইনজুরি হলো, কিন্তু সেক্ষেত্রে আমরা কিন্তু কোনো রকম প্রতিকার পাবো না। আবার অনিবার্য দুর্ঘটনা, যে সব রকমের সতর্কতা নিয়েও এড়ানো যায় না, যেমন চলন্ত গাড়ির সামনে কেউ হঠাৎ করে পড়ে গেল, সেক্ষেত্রে কিন্তু ইনজুরিয়াস আইনে ডামনো এটার ব্যতিক্রম আছে। তবে অ্যাক্ট অফ গড বা দৈব ঘটনা, প্রাকৃতিক ঘটনা বা পূর্ব অনুমান অসম্ভব ছিল, যেমন ভূমিকম্প, বন্যা, বজ্রপাত, সেক্ষেত্রেও কিন্তু এটা একটা ব্যতিক্রম। বিচার সংক্রান্ত কার্যাবলী, যে আমরা দেখি যে জুডিশিয়াল অ্যাক্টস, যে বিচারক বা ম্যাজিস্ট্রেট যে দায়িত্ব পালন করার সময় তারা কিন্তু দায়মুক্ত থাকে। বিধিবদ্ধ সংস্থা, স্ট্যাচুটরি অথরিটি, যেটা যা আইনের দ্বারা অনুমোদিত কোনো কাজ হলে তার দায় প্রযোজ্য হয় না, যেমন পৌরসভা ময়লা ফেলা, বিদ্যুৎ উন্নয়নের বোর্ডের শব্দ দূষণ, এগুলো। আবার অভিভাবকদের অধিকার, যে পেরেন্টাল অথরিটি, অভিভাবক সন্তানদের শাসনে শারীরিক শাস্তি দিলে টর্ট নয়। অবশ্য এটা তাই বলে এটা একটা সীমাবদ্ধতা আছে, এটা একদম যেভাবে খুশি সেভাবে আঘাত করতে পারে না, কিন্তু এটা সামাজিক স্বীকৃতি ন্যায় সংযত নিয়ন্ত্রণ। দুটো তিনটে জিনিস এখানে খুব জরুরি, সেটা একটা হচ্ছে অভিপ্রায়, যে অভিপ্রায়টা কি। তো অভিপ্রায় বলতে বোঝায় যে ব্যক্তি কোনো কাজ করার পূর্ববর্তী মানসিক অবস্থা, কাজ করার উদ্দেশ্য বা পরিকল্পনা হলো অভিপ্রায়। এবার স্যামন বলেছে যে পূর্ব পরিকল্পিত ফল লাভের জন্য চিন্তাভাবনা হলো অভিপ্রায়। প্যাটার্ন এটাকে বলছে যে অসৎ উদ্দেশ্যে সম্পাদিত কাজই অভিপ্রায় যুক্ত কাজ। কোনো কাজ যদি পূর্ব নির্ধারিত উদ্দেশ্য ছাড়া হয় তবে তা অভিপ্রায় প্রসূত নয়। নাবালক এবং উন্মাদ ব্যক্তির মানসিক ভারসাম্যের কারণে তাদের কার্য অভিপ্রায় সম্পন্ন নয় এবং তারা দায়মুক্ত, কিন্তু সাবালক বা সচেতন ব্যক্তির কাজের অভিপ্রায় থাকলে তারা দায়বদ্ধ। এবার এই ক্ষেত্রে কি হয়, কি টটের ক্ষেত্রে কি সবসময় কাজের পরিণতি অভিপ্রায় প্রসূত নাও হতে পারে, যেমন চিকিৎসক অপারেশনের সময় মৃত্যুর আশঙ্কা করলেও তা অভিপ্রায় নয়। অভিপ্রায় মানে এমন একটা মানসিক অবস্থা যার দ্বারা নির্দিষ্ট ফল কামনা হয়, যেমন আর ইচ্ছাকৃত কাজের জন্য দায় নির্দিষ্ট, অনিচ্ছাকৃত কাজের দায় হতে পারে না এমন নয়। যেমন বন্দুক দেখিয়ে ভয় দেখাতে গিয়ে গুলি ছুটে আহত করলে দায় হবে। অভিপ্রায় প্রমাণ করা কঠিন, তবে ঘটনাবলী থেকে অনুমানযোগ্য হয়ে থাকে।
তা আশু অভিপ্রায় ও দেওয়ানি এবং ফৌজদারি দায়, মানে এই আশু অভিপ্রায় মানে ইমিডিয়েট ইন্টেনশন, আর এটা কিন্তু সিভিল আর ক্রিমিনাল লাইবিলিটিতে একটুখানি আলাদা হয়ে থাকে। যে আশু অভিপ্রায় এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা উপাদান, যদিও দেওয়ানি মামলায় তা সর্বদা নির্ণায়ক নয়, কিন্তু আইনসম্মত কাজ অসৎ অভিপ্রায় করলেও বেআইনি হয় না। আমরা কিন্তু কিছু তার উদাহরণ কিন্তু আমরা দেখলাম। আর বেআইনি কাজ সৎ অভিপ্রায় করলেও বৈধ হয় না। যেমন রাম নিজের জমিতে জেট পাম্প দিয়ে পানি তুলে কমলকে বঞ্চিত করলেও তা আইনত অপরাধ নয়। এটা আমরা আরো দেখলাম, দুটো আরো মামলায় দেখলাম যে এটা হয়েছে। মানহানি এবং বিদ্বেষপূর্ণ মামলায় সেখানে অভিপ্রায় গুরুত্বপূর্ণ এবং ক্ষতিপূরণ আদায়ের ভিত্তি হতে পারে। এই ফৌজদারি আইনে অভিপ্রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ, মানে হত্যার ক্ষেত্রে ফলাফল পূর্ব অনুমেয় হলে তা অভিপ্রায় হিসাবে গণ্য হয়। যেমন উদাহরণ হলো যে বলরাম এমন কাজ করলেন যার ফলে কমলের মৃত্যু হতে পারে, জেনে বুঝেও করলে তিনি খুনের দায়ে অভিযুক্ত হবেন। তাই এখানে আর কি দেখাচ্ছে যে অভিপ্রায় যে ফলে দেওয়ানি আর ফৌজদারি উভয় কর্ণধারায় অভিপ্রায়ের দায় নির্ধারণে মৌলিক ভূমিকা পালন করে থাকে। আইনের উদ্দেশ্য, মোটিভ, আমরা এখানে দেখলাম ইন্টেনশন, এবার আমরা বলছি মোটিভ। মোটিভে কি হয় যে উদ্দেশ্য বলতে বোঝায় কোনো ব্যক্তির সংগঠিত কাজের মাধ্যমে একটি নির্দিষ্ট ফল অর্জনের মানসিক ইচ্ছা। তা ইচ্ছাকৃত অন্যায় কাজের জন্য দায় অপরিহার্য, কিন্তু অনিচ্ছাকৃত কাজের জন্য দায় সবসময় মেলে না। ফৌজদারি আইনে যেটা আমরা দেখলাম যে অভিপ্রায় যেটা আছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান, বিশেষ করে নরহত্যার মতো অপরাধে। আর ইংলিশ ফৌজদারি আইন অনুযায়ী কার্যের সম্ভাব্য পরিণতি সম্পর্কে পূর্ব অনুমান থাকলে সেই অভিপ্রায় অনুযায়ী দায় নির্ধারণ করা হয়। তো অধ্যাপক স্যামন বলেছেন আইনে উদ্দেশ্য বা মোটিভ সাধারণত অপ্রাসঙ্গিক, বেশি কি না ইন্টেনশন যেটা আমরা বললাম যে অভিপ্রায়, সেটার দিকে বেশি গুরুত্ব দেওয়া হয়। আর আইনে এই মোটিভ এর কি তার তাৎপর্য, এটা হলো যে একটি কাজ সকল দিক থেকে আইনসম্মত হয় তবে তা অসৎ উদ্দেশ্য হলেও বেআইনি হবে না। তা যদি সব দিক থেকে হয়, যে উদ্দেশ্য যদি, যেমন আমরা ওই ব্র্যাডফোর্ড ভার্সেস পিকলসের মামলাটা দেখলাম, যদি আর তেমনি আবার যদি কাজ সকল দিক থেকে বেআইনি হয় কিন্তু সৎ উদ্দেশ্য করা হলো, এটা ক্ষমাযোগ্য হবে না। তো এটার উদাহরণ তো আমরা আগেই দেখলাম বেশ কিছু কেসে, মুঘল স্টিমশিপ কোম্পানির কেসে, ব্র্যাডফোর্ডের কেসে, এগুলো সবই দেখলাম। এর মধ্যে দেখো যে দেখা যাবে যে আশু অভিপ্রায় এবং ইমিডিয়েট ইন্টেনশন আর মোটিভের মধ্যে যে মূল যে পার্থক্য আছে সেটা একটা হচ্ছে যে এটা প্রত্যক্ষ উদ্দেশ্য বা মনোভাব নিয়ে ব্যক্তি কোনো কাজ করে থাকেন, সেই আর সেই জায়গায় যখন আমরা মোটিভ দেখি সেখানে হলো যে মনোবাসনা ব্যক্তিকে কাজ করতে প্ররোচিত করে সেইটাকে আমরা মোটিভ বলে থাকি। সো এটা হলো তাৎক্ষণিক আর ওটা হচ্ছে চূড়ান্ত লক্ষ্য। সাধারণত একমাত্র প্রত্যক্ষ অভিপ্রায় থাকে আর একাধিক অভিসন্ধি থাকতে পারে মোটিভের ক্ষেত্রে। এখানে আশু অভিপ্রায়টা অনেক সরল আর সহজ, অধিকাংশ সময় এটা জটিল এবং পরোক্ষ ইচ্ছার বহিঃপ্রকাশ, কল্পিত সুবিধা বা স্বার্থের সঙ্গে অপরিহার্যভাবে সম্পর্কিত নয়। আর এটা কি হয় যে এটা ব্যক্তিগত বা কল্পিত সুবিধা অর্জনের দ্বারা প্রভাবিত হয়ে থাকে। এবার আমরা আলোচনা করব বিদ্বেষের সংজ্ঞা এবং ব্যাখ্যা নিয়ে। এই বিদ্বেষ বা ম্যালিস এটাও টটে খুবই গুরুত্বপূর্ণ। বিদ্বেষের অর্থ হলো অসৎ মনোভাব বা খারাপ উদ্দেশ্য নিয়ে কোনো কাজ করা। এবার টটে বিদ্বেষ দুইভাবে ব্যবহার হয়। একটা হচ্ছে যে সাধারণ অর্থে কুইচ্ছা, কুমতলব বা ঘৃণা, যেটাকে আমরা বলি ইল উইল, হেট্রেড, সেটা। আর দ্বিতীয়ত হলো আইনের দৃষ্টিতে যথার্থ ও বৈধ কারণ ছাড়া অন্যায় করা।
এখন উদাহরণ হিসাবে দেওয়া যেতে পারে যে কাউকে ক্ষতি করার উদ্দেশ্যে তার পুকুরে বিষ মিশিয়ে দেওয়া হলো, এটা যথার্থ কারণ ছাড়াই ইচ্ছাকৃতভাবে অন্যায় করা। তো এইটা কি হয় যে বিদ্বেষের যখন আমরা আলোচনা করি, তখন বিদ্বেষে দু রকমের বিদ্বেষ আমরা দেখতে পাই। একটা হচ্ছে আমরা বলি বাস্তবে বিদ্বেষ, আর একটা হচ্ছে আইনে বিদ্বেষ। এটা ম্যালিস ইন ফ্যাক্ট আর ম্যালিস ইন ল। এটা ম্যালিস ইন ফ্যাক্ট যেটা, যে প্রকৃত কুইচ্ছা থেকে কাজ করা কাজ, সেটাকে আমরা হচ্ছে ম্যালিস ইন ফ্যাক্ট বলি। ম্যালিস ইন ল হলো বৈধ কারণ ছাড়াই ইচ্ছাকৃতভাবে অন্যায় কাজ করা, যদিও ব্যক্তিগত ঘৃণা নাও থাকতে পারে। এবার আইনসম্মত কাজ যদি বিদ্বেষমূলক মনোভাব নিয়ে করা হয়, তবুও টর্ট হয় না। আর আইন বিরুদ্ধ কাজ ভালো মোটিভ নিয়ে করলেও কিন্তু দায়মুক্ত হয় না। মানে বিদ্বেষ যদি থাকে, কিন্তু যে কাজটা আমি করলাম সেটা বেআইনি নয়, তাহলে কিন্তু আমার টর্টে আমি কিন্তু তার জন্য দায়ী হব না। যেমন আমরা এই দুটো কেসের কথা আগেই আলোচনা করলাম, এই যে ব্র্যাডফোর্ডের কেসটা আর নাউন প্রভুদয়ালের কেস, এই দুটোই কিন্তু বাদীর দুটো কেসের ক্ষেত্রেই বলা ছিল যে এদের পিছনে ম্যালিস ছিল, মানে বিদ্বেষ ছিল। কিন্তু আদালত দুটো ক্ষেত্রেই বললো যে হতে পারে যে বিদ্বেষ ছিল, কিন্তু তারা যে কাজটা করেছে সেই কাজটা বেআইনি নয়। তাই জন্য এদেরকে কিন্তু এই দুটো মামলার ক্ষেত্রেই কিন্তু আদালত বাদীকে কোনো রকমের প্রতিকার দেয়নি। তো এখানেই আমি শেষ করছি, ধন্যবাদ। আমি আশা করি যে এই সমস্ত জিনিসগুলো যেগুলো আমরা আলোচনা করলাম, এটা তোমাদের পক্ষে উপকারী হবে, এবং আমরা এরপরে আরো অন্যান্য যে টর্টের অন্যান্য জিনিসগুলো আছে সেগুলো আমরা পরবর্তী লেকচারগুলোতে আমরা শুনবো। ধন্যবাদ।